আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ডক্টর মুস্তাফিজুর রহমানের সাথে। উনি শিক্ষার সুশাসন নিয়ে এবং বিশেষ করে তৃণমূলের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রায় এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন। উনি বর্তমানে আছেন গণসাক্ষরতা অভিযানে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে। মুস্তাফিজ ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ হ্যাঁ আমাদের বলেন। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এখন তো একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা মানে অন্যরকম সিচুয়েশন, তাই না? এবং এই সিচুয়েশনে ধরেন তৃণমূলের শিক্ষার কি অবস্থা? আমাদের কিন্তু তৃণমূলের শিক্ষা ব্যবস্থা 25টা ক্যাটাগরিতে বিভক্ত। হুম প্রথমেই বলি যে 25টা ক্যাটাগরিতে বিভক্ত, বিশেষ করে প্রাইমারি এডুকেশন, হুম মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কিন্ডারগার্টেন, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখানে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের মধ্যে আবার দুটি রয়েছে, একটি হচ্ছে জিপিআরএস আর একটা হচ্ছে এনএনপিএস। মানে এরকম 25টা ক্যাটাগরির মধ্যে ইয়ে, এবং প্রায় 19 মিলিয়ন চিলড্রেন এখানে পড়াশোনা করে প্রাইমারি লেভেলে। আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 39 মিলিয়ন, মানে 39 মিলিয়নের কম আছে 38 পয়েন্ট সামথিং। সেখানে এর মধ্যে 19 মিলিয়ন হচ্ছে প্রাইমারি এডুকেশনের হুম সাথে যুক্ত। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে এত বড় একটি মানে লার্নার্স গ্রুপ, তারা আজকে হচ্ছে জুলাই মাসের 16 তারিখ, হুম ওরা হচ্ছে সেই মার্চ মাসের 18 তারিখের পর থেকে তারা আর স্কুলে যাচ্ছে। হুম তাহলে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই বাচ্চাগুলোর দুটো বিষয়, একটু হচ্ছে এডুকেশন হারাচ্ছে, হুম আর একটা হচ্ছে যে তাদের মানসিক একটি সমস্যায় পড়তেছে। রাইট। আর এটি কিন্তু আরবান সোসাইটি না। আরবান সোসাইটিতে আপনি আমি বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যার সময় যদি বসতে পারি তাহলে বসলাম, অথবা আমাদের বাচ্চাদেরকে যদি আমরা বসতে না পারি, সময় দিতে না পারি, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে শিক্ষক দিয়ে দিচ্ছে, হাউস টিচার দিয়ে দিচ্ছে। মানে আমরা হচ্ছে বাচ্চাদেরকে মানে সবসময় খেয়াল রাখছি যে সে পড়ছে হুম কিনা। মানে খেয়াল রাখাটার আবার কথা বলবো যে তথাকথিত খেয়াল রাখা, কেননা বাচ্চার কোয়ালিটি কতটুকু হচ্ছে সেটি না, তুমি পড়ো পড়ো মানে বই বাচ্চাকে গিলিয়ে দিতে চাই, হ্যাঁ এটা আছে। গ্রামের বিষয়টা কিন্তু একটু আলাদা। গ্রামের বিষয়টা আপনি দেখবেন, বাচ্চা স্কুলে গেল কিনা, সন্ধ্যার সময় পড়তে বসলো কিনা, আপনি অধিকাংশ ফ্যামিলিতে এটি নিয়ে কিন্তু কোনো চিন্তা তাদের থাকে না। শিক্ষক যা পড়ায় তার উপর আর একটি গ্রুপ আছে, ছোট একটি গ্রুপ, সেই হুম গ্রুপটা হচ্ছে তাদের বাবা মা চাকরি করে অথবা টিচার অথবা এরকম, সেই গ্রুপটা হয়তো সন্ধ্যার সময় বাচ্চাকে নিয়ে বসতে বা কিছুটা খেয়াল রাখে। তো হুম এখন যদি অধিকাংশ জনগোষ্ঠী এরকম হয়, আমাদের তো অধিকাংশ লোকজনই গ্রামে বাস করে, এবং হুম প্রাইমারি স্কুলগুলো হুম হচ্ছে অধিকাংশ গ্রামে। তো এই হুম বাচ্চাগুলো টোটাল আউট অফ সিলেবাস, আউট অফ এডুকেশন, সেটি হচ্ছে আপনার মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে। হুম স্বাভাবিকভাবেই তারা স্কুল এ নেই, তার অর্থ হচ্ছে যে পড়াশোনা থেকে বাহিরে। হুম সেকেন্ড হচ্ছে মানসিকভাবে স্কুলে গেলে তো শুধু পড়াশোনাই না, অনেকগুলো হুম নর্মস, অনেকগুলো কালচার, অনেকগুলো জিনিস শিখে, সেখান হুম থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং আরো যেটি হচ্ছে যে তারা মানসিকভাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তেছে, এবং এই মানসিক যে একটা তাদের প্রেশার পড়তেছে, সেটা কিন্তু লম্বা সময় তাদের জীবনে একটি বিপদ ডেকে আনবে। যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে সরকারি এবং বেসরকারি ভাবে, যে ধরেন টেলিভিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা বা অনলাইনে টিচিং ব্যবস্থা, এটা কি তৃণমূল পর্যায়ে কি পৌঁছাতে পারে নাই বলে আপনি মনে করতেছেন, বা এটা কতটুকু কার্যকর? হুম যদি একটি হিসেব করে দেখেন তৃণমূল পর্যায়ের স্মার্টফোন কতগুলো আছে, রাইট। প্রথম আপনি অনলাইনে যদি আমি বলি যে তৃণমূল পর্যায়ে স্মার্টফোন কতগুলো আছে, দেন ইন্টারনেট ইস্যু, হুম যে আপনার আমরা ইন্টারনেট বলে এটা বলে, গ্রামে কিন্তু সবসময় বলে জিবি নেই, জিবির শব্দটির সাথে ওরা হুম পরিচিত। তো এখন যেটি হচ্ছে যে জিবি কিন্তু বেশ এক্সপেন্সিভ, গ্রামের ভাষায় আমি কথা বলছি, যে গ্রামে গেলে হ্যাঁ বলবে যে আমার হুম মোবাইলের জিবি ফুরিয়ে গেছে। হুম একটি হচ্ছে তৃণমূলের বাবা মা, যেই বাবা মা তার বাচ্চার খোঁজ আগেও রাখতো না পড়াশোনা করছে কিনা, হুম আর এখন তার মোবাইল নেই, হুম সে কি মোবাইল কিনে তার সাথে আবার ইন্টারনেট কিনে কি তার বাচ্চাকে এই সাপোর্টটি দিবে? নাম্বার ওয়ান। আগে হুম আমরা বাচ্চাকে স্কুলে দিচ্ছিল না, স্কুলের পরিবর্তে সে হচ্ছে চাইল্ড লেবার, বিভিন্ন এগ্রিকালচারের সাথে যুক্ত করতো, যার জন্য আমরা হচ্ছে স্টাইপেন্ড, উপবৃত্তি চালু করা হয়েছিল গভর্নমেন্টের দিক থেকে, যে তোমার হুম বাচ্চাকে তুমি অন্য কাজে দিও না, তুমি যেই টাকাটি তোমাকে মানে হুম ইনকাম করতে, সেই পুরোপুরি টাকা আমরা দিতে পারবো না, একটা অংশ তোমাকে আমরা দিচ্ছি এই যে স্টাইপেন্ডের মাধ্যমে। হুম মানে বাচ্চাকে স্কুলে নিয়ে আসার জন্য আমাদেরকে
কম্পেনসেশন হিসেবে উপবৃত্তি দিতে হয়েছে। আপনি আমি আমি করে তাকে ইয়ে করছে যে স্মার্টফোন কিনে দিয়ে এটি করবে, আসলে বাচ্চার জন্য সম্ভব না। আরবানেই কয়জন দেখছে, এক নাম্বার। দুই নাম্বার, টিভির যে প্রোগ্রামটি সেটি আপনি বললেন টিভিতে বেশ উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটি কিন্তু প্রাইমারিতে যেটি হচ্ছে আপনাকে আপনার সঙ্গে আমি কথা বলছি, একটি ইন্টারাকশন হচ্ছে, তাই না? আর টিভিতে হচ্ছে একটি ইউটিউব মানে ভিডিও তৈরি করে তারপরে দেখানো হচ্ছে। অনেকটি, আমি তো টিভি প্রোগ্রাম গুলো দেখছি, অনেকটি হচ্ছে রোবোটিক। এবং যারা ক্যামেরার সামনে দাঁড়ায় রেগুলার, তারা কিন্তু ক্যামেরার সামনে ইজি থাকে। আমি টিভিতে প্রোগ্রামগুলো দেখেছি, যেহেতু এডুকেশন সেক্টর নিয়ে কাজ করি, টিভিতে যখন টিচাররা কথা বলছিল তখন মনে হচ্ছিল যে একবার এরকম করে নাক মুছছে, একবার কপাল মানে ঘামছে রীতিমতো। এই যে মানে এটির জন্য কিন্তু শিক্ষকরা কিন্তু দায়ী না, এটি হচ্ছে সিস্টেমটা। মানে এই শিক্ষকরা কোনো ক্যামেরার সামনে যায় নাই, হঠাৎ করে সে ক্যামেরা তাকে ভিডিও করতেছে, এটাতেই সে কিছুটা অস্বস্তি বোধ করছে। এই জিনিসটা যখন বাচ্চাদের সামনে দেওয়া হচ্ছে, বাচ্চারা, আপনি জানেন যে আপনিও তো এডুকেশন নিয়ে অনেকদিন থেকে কাজ করছেন, আমরা একটি কনসেপ্ট জয়ফুল লার্নিং, আমরা ক্লাসরুমে যখন শিক্ষক এবং স্টুডেন্ট যখন কথা বলছিল, সেটাতেই বাচ্চারা কিন্তু এনজয় করে না, যার ফলে বাচ্চারা অন্য মনস্ক হয়ে থাকে, সেই পড়াটা এনজয় করে না। আমরা বলতাম যে খেলার মাধ্যমে, আনন্দের মাধ্যমে শিক্ষা দিতে হবে। সেখানে এই টিভির প্রোগ্রামটি বা এই প্রোগ্রামটি অনেকটা রোবোটিক, এটি হচ্ছে কাজ করছে না এবং বাচ্চারা ইন্টারেস্ট ফিল করছে না। এটি গেল 2 নম্বর। 3 নম্বর, যেটা মেইন যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে কত পার্সেন্ট বাড়িতে আমাদের টিভি আছে, আমাদের গ্রামে কতজনের বাসায় টিভি আছে। এই যে মোটামুটি 3টি প্রবলেমের কারণে এই জিনিসটি মোটেও কাজ করছে। মুসাইদ ভাই, আপনি শিক্ষকদের সক্ষমতা নিয়ে কথা বললেন, তাহলে এই যে ধরেন যে আমাদের শিক্ষকরা যারা আছেন, তারা অনলাইনে ক্লাস নিচ্ছেন বা টেলিভিশনে ক্লাস পরিচালনা করছেন, তাদের কি কোনো রকম ট্রেনিং বা কোনো রকম প্রস্তুতি ছিল কিনা, পূর্ব প্রস্তুতি? আপনি যে কথাটি বলছিলেন যে আমরা হাতে সময় পেয়েছিলাম, আমরা শিক্ষকদেরকে সেভাবে প্রিপেয়ার করতে পেরেছিলাম কিনা, বা এডুকেশন মিনিস্ট্রি সেভাবে প্রিপারেশন নিয়েছিল কিনা, আমি মিনিস্ট্রির আগে জাতীয় পর্যায়ের প্রস্তুতির কথা বলতে চাই। জাতীয় পর্যায়ের প্রস্তুতির কথা বলতে চাই, আমরা উহানে আইডেন্টিফাই হলো হচ্ছে ডিসেম্বর মাসে। আমরা যদি এটা করি, আমরা কিন্তু জানতাম চীনের সাথে আমাদের অনেক বেশি যোগাযোগ আছে। আমরা তখনই যদি প্রস্তুতিটা নিতাম, তাহলে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে যে পরিমাণ বিদেশ থেকে লোক এসেছে, তাদেরকে আমরা এয়ারপোর্টে স্ক্রিনিং করতাম, করার পরে বাধ্যতামূলক, আমরা চাইলে তো বাধ্যতামূলক তাদেরকে কোয়ারেন্টাইনে, অফিসিয়াল কোয়ারেন্টাইনে রাখতে পারতাম ইজিলি। এটা ইজিলি, যেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি মিয়ানমার করেছে। আমরা 14 দিনের কোয়ারেন্টাইনের কথা বলি, ওরা কিন্তু 28 দিনের কোয়ারেন্টাইন করছে। যেখানে আমার জাতীয়ভাবে মানে যারা আসবে এয়ারপোর্ট দিয়ে ঢুকবে একটি রাস্তা, সেখানে যেহেতু প্রস্তুতি নেওয়া হয় নাই, আমাদের শিক্ষাক্ষেত্রেও তখন ওরকম প্রস্তুতি নেওয়া হয় নাই। শিক্ষাক্ষেত্রে তখন এটার প্রস্তুতির চাইতে একটি বিশেষ দিবস বা বিশেষ বর্ষ উদযাপন নিয়ে অনেক বেশি প্রস্তুতি আমি দেখেছিলাম, যে এই বর্ষটি আমাদেরকে উদযাপন করতে হবে, এটি করবে, মন্ত্রণালয়ের ভিতরে চিঠি। ইভেন আমরা যখন দেখলাম মার্চ মাসের 2nd উইক পর্যন্ত বর্ষ উদযাপন নিয়ে মিনিস্ট্রি ব্যস্ত ছিল, এই কোভিড ইস্যুর চাইতে। সো ওই সময় যদি আপনি বলেন এটি কারো মাথাতে ছিল বলে আমার মনে হয় নাই, কেন এডুকেশন মিনিস্ট্রির সাথে তো আমি অনেক কাজ নিয়ে থাকি, এটি কোনো আলোচনাতেই ছিল না। তো স্বাভাবিকভাবে আমার দৃষ্টিতে আমি বলবো, সরকার লোকজন আমার সাথে দ্বিমত পোষণ করবে, কিন্তু আমার দৃষ্টিতে আমি বলবো এই 3 মাস শিক্ষা মন্ত্রণালয় বলি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলি, তাদের এটা নিয়ে কোনো প্রস্তুতি ছিল না। আমাদের তো সম্প্রতি বাজেট হয়ে গেল, সো বাজেটে কি এই প্যান্ডেমিক পরবর্তী যে শিক্ষা ব্যবস্থা, এটা তো আবার নতুন করে সাজাতে হবে। এখন ধরেন যে সোশ্যাল ডিস্টেন্সিং ক্লাস হবে বা ক্লাস, এরকম কি কোনো পরিকল্পনা বা কোনো বাজেটে কি কোনো অ্যালোকেশন রাখা হয়েছে কিনা আমাদের? আপনি খুব মজার একটি জায়গায় হাত দিয়েছেন, বাজেট নিয়ে। আপনি দেখবেন প্রতি বছর আমাদের বাজেট টাকার অঙ্কে বাড়ে, কিন্তু পার্সেন্টেজে শিক্ষা প্রতিবার কমে আসে। আমরা দেখলাম কিছুদিন থেকে এটি খুব সক্রিয়ভাবে আমি কথা বলতাম বিভিন্ন সময়, এবং একটি কথা বলতে যে এই কথাটি এখন মানে বেশি হয়েছে, আপনি দেখবেন শিক্ষা বাজেট কখনোই সরকার দেয় না, বলে শিক্ষা ও ধর্ম, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, এরকম অনেকগুলো। এবার আপনি দেখবেন যে 15%-এর উপর গভর্নমেন্ট বাজেট দিয়েছে। 15%-এর উপর বলার অর্থ হচ্ছে যে সরকার বিভিন্ন ইয়েতে আপনার এসডিজি বলি বা বিভিন্ন ইয়েতে স্বাক্ষর করেছে। আমরা সবাই মিলে ইয়ে করেছিলাম যে
আহ, আমাদের হচ্ছে শিক্ষাতে মিনিমাম 15% বাজেট দিতে হবে, হুম অথবা জিডিপির 4 থেকে 6%, 15 থেকে 20%, হুম এটি আমরা করেছিলাম। এখন আমাদের সাথে গভর্নমেন্ট যেটি করলো 15% বলে দিল, কিন্তু আপনি শিক্ষার বাজেট অরিজিনাল এবার হচ্ছে 11.69, হুম 11.69। বাকি হুম টাকাটা হচ্ছে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি। আরো মজার আচ্ছা বিষয় হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট বা রূপপুর পারমাণবিক কেন্দ্র, হুম আমি কিন্তু এর বিপক্ষে না। আমি চাই হুম আমাদের স্যাটেলাইট একটা না, আরো কয়েকটা হোক। হুম আমি চাই আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের সাথে ভারসাম্য রেখে আরো হোক, হুম পরিবেশগত বিপর্যয় করে না, আরো হোক, আমরা চাই এগুলো। হুম কিন্তু আপনি এর মেইনটেনেন্সের টাকা শিক্ষা বিজ্ঞান প্রযুক্তির নাম দিয়ে শিক্ষা খাতে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আপনি বলছেন যে শিক্ষাক্ষেত্রে অনেক বেড়ে গেছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে তো বাড়ে নাই, এক নাম্বার। দুই হ্যাঁ নাম্বার হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে বরাদ্দটা যায় তার 90% হচ্ছে যুক্ত শিক্ষকদের স্যালারির সাথে। কারণ আপনি, আমাদের এত পরিমাণ শিক্ষক আছে যেটা অনেক দেশে টোটাল হুম পপুলেশনই এত না। হুম তো আমাদের শিক্ষকদের স্যালারি, বিল্ডিং বানানো, এগুলাতে চাই। তাহলে হুম আপনি যদি বলেন যে শিক্ষাক্ষেত্রে বাজেট হচ্ছে, কোয়ালিটির কথা যদি বলি, হুম সেখানে কিন্তু বাজেট নেই। যে কোয়ালিটি বলতে যে কোয়ালিটি টেক্সট বুক, হুম গবেষণা, শিক্ষকদের প্রশিক্ষণ, হুম এগুলোতে কোনো বাজেট সেভাবে দেওয়া হয় না। হুম এখন আমাদের এবারকার যদি আপনি বাজেট দেখেন, শিক্ষা তো দূরে থাক, হেলথের জন্য কি আপনার কোনো এই অতিমারীকে কেন্দ্র করে বাজেট দেওয়া হয়েছে? হেলথেই তো দেওয়া হয়নি। হুম হেলথে যেটি করা হয়েছে, কিছু একটি থোক টাকা রাখা হয়েছে, এই টাকাটি খরচ করা হবে প্রজেক্ট হুম বানিয়ে। রাইট এবং হেলথ অবস্থা তো জানেন যে প্রজেক্ট বানাইতে যে আমাদের কি হচ্ছে, হ্যাঁ সেটা তো হ্যাঁ আমরা হ্যাঁ দেখতেই পাচ্ছি গত 2-3 মাসে লেজে অবস্থা। হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে এই অতিমারীকে কনসিডার করে কোনো পয়সা রাখা হয়নি। ইভেন আমি বাজেটের ডকুমেন্টটা পুরো পড়েছি, সেখানে হুম শিক্ষাতে মানে এলোকেশনে না থাকুক, এটাকে যে গুরুত্ব দেওয়া হবে সেটি হুম ওখানে দেওয়া হয়নি, উল্টো আধুনিক মাদ্রাসা শিক্ষায়নের কথা বলা হয়েছে। আমাদের এই ধরেন ঢাকার একটা ছেলে বা ধরেন যারা অবস্থাপন্ন পরিবারে তাদের অনলাইনে ক্লাস হচ্ছে, কিন্তু গ্রামের একটা ছেলে ধরেন যে রাঙামাটিতে আছে ও কিন্তু অনলাইনে ক্লাস করতে পারতেছে না, টেলিভিশনই নাই। তাহলে এই যে যে একটা অসমতা ছিল যে ওটা তো আরো বেড়ে যাবে, তাই না? আমাদের যদি ফিউচারে এইভাবে চলতে থাকে, এই সিচুয়েশনটা আরো যদি 6 মাস কন্টিনিউ করে, হুম অথবা গভর্নমেন্ট যদি স্কুল খুলে দেওয়ার পরে কিছু স্পেশাল প্রোগ্রাম না নেয়, যে হুম ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে, আপনার নিশ্চয়ই সিডরের কথা মনে রয়েছে। জি সিডর হয়েছিল বাংলাদেশের 29টি জেলায় এবং খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল 19টি জেলায়। হুম সিডর পরবর্তী গভর্নমেন্টের এবং ইউনিসেফ মিলে একটি স্টাডি করেছিল। তখন বাংলাদেশের প্রাইমারি স্কুলের ড্রপ আউট রেট ছিল 41 পয়েন্ট সামথিং, 42-এর কাছাকাছি। হুম কিন্তু সিডরের কারণে ওই স্কুলগুলো বন্ধ থাকার কারণে বাচ্চারা স্কুল বিমুখ ছিল, স্কুলে যেতে পারে নাই। মানে 2008-এর ডেটা আমি বলছি, 2009-এ হুম যেটি পাবলিশ হয়েছিল, হুম সেই স্কুলগুলোতে ড্রপ আউট রেটের সংখ্যা ছিল 83%। তার মানে আমরা একটি জিনিস দেখছি যে লং রানে দীর্ঘ সময় ধরে যদি স্কুল বন্ধ থাকে, হুম তাহলে বাচ্চারা স্কুলে ফিরে আসে না। হুম এখন আমি প্রথমে আসতে চাই যে যদি আমাদের এখন স্কুল খোলা হয়, হুম 1 মাস পরে খোলার সম্ভাবনা কতটুকু, ওখানে যেতে চাচ্ছি আমি ধরে নিলাম যে সব ঠিক হয়ে গেল, খোলা হলো, হুম হওয়ার পরে এই যে লম্বা সময় বাচ্চারা স্কুলে আসেনি, আপনি বাচ্চাদেরকে চাইলে স্কুলে আনতে পারবেন না, নাম্বার ওয়ান। হুম নাম্বার টু হচ্ছে, এর মাঝে আমাদের গ্রামের বলি আর শহরের বলি, ফ্যামিলিগুলোর কিন্তু ইনকাম লেভেল অনেক ড্রপ কমে গেছে। করেছে, হুম কমে ড্রপ গেছে। করেছে। হুম হ্যাঁ, এই যে কমে যাওয়ার কারণে যে ঘটনাটি ঘটেছে, তার মানে ফ্যামিলি চাইবে যে তোর স্কুলে যাওয়ার দরকার নাই। ওই যে আমি এর আগে বলেছিলাম যে উপবৃত্তি দিয়ে কম্পেনসেশন দিয়ে তাদেরকে নিয়ে আসতে হয়েছিল। হুম তার মানে এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় চাইল্ড লেবারের সাথে যুক্ত হয়ে যাবে। তার মানে হুম ড্রপ আউট রেট বাড়বে এবং চাইল্ড লেবার বাড়বে। হুম থার্ড আসি, মেয়েদের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে, এই যে দীর্ঘ সময় এর ভিতরে কিন্তু আপনি দেখেছেন আর্লি ম্যারেজ বেড়ে গেছে হুম গ্রামগঞ্জে। হুম আপনি এরপরে যে বাচ্চাগুলো বিশেষ করে হাই স্কুল এবং প্রাইমারিতেই যারা আছে, 5-এ পড়ে, হুম এই ধরনের বাচ্চাগুলোকে ফোর্স ম্যারেজ বা আর্লি ম্যারেজ বলে বেড়ে যাবে। এর হুম সাথে একটি জিনিস হবে কি, আপনার স্বাস্থ্য ঝুঁকি আসবে। আর্লি ম্যারেজের সাথে যে জিনিসটি ঘটবে, আর্লি প্রেগনেন্সি, সো হুম আবার সেই স্বাস্থ্য দিকে যাবে। হুম আমাদের এর আগে যে জিনিসটি ছিল না, আমরা সিডরে দেখি না, সেটা হচ্ছে এক্সট্রিমিজম বা টেরর রিক্রুটমেন্ট, এই জিনিসগুলো ছিল না। আপনি হুম যখন দেখবেন যে ফ্যামিলিগুলো ভার্নারেবল হবে, বাচ্চাগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে বা এটি করছে, তখন কিন্তু দেখবেন একটি গ্রুপ, সুযোগ সন্ধানী গ্রুপ, তাদেরকে বিভিন্ন ভাবে মানে হুম রিক্রুট করার জন্য তাদের জি সামনে বিভিন্ন কিন্তু প্রস্তাবনা নিয়ে কিন্তু ভাই এই বিষয়গুলা তো আমরা জানি যে, বা ধরেন যারা এক্সপার্ট আছেন যারা সবাই এটা আঁচ করছেন যে এরকম হবে, যে
ঝরে পড়া রেট বাড়বে, তারপর আরো বাল্যবিবাহ এখন অলরেডি দেখতে পারতেছি আমরা যে বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে অনেক, হ্যাঁ, চাইল্ড লেবার বাড়ছে। কিন্তু এই যে করোনা পরবর্তী সময় শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরানোর কি কোনো পরিকল্পনা করছে কিনা সরকার এখন, বা শিক্ষা মন্ত্রণালয়? আমি আবারও বলি যে শিক্ষাতে আসার আগে আমি জাতীয় পর্যায়ে বলি, হ্যাঁ। আপনি কি করোনা নিয়ে কোভিড ইস্যুকে কন্ট্রোল করার জন্য সরকারের স্পেসিফিক কোনো পরিকল্পনা পেয়েছেন এখনো? এখন তো জিনিসটা হয়েছে আল্লাহর মাল আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, যা করবে আল্লাহ, যা করবে আল্লাহ, রাইট। যা করবে আল্লাহ, মানে এই জায়গায় চলে গেছি। তাহলে এখানে যদি এখনো আমার সামনে যে অবস্থাটি, এই যে ঈদকে কেন্দ্র করে আমি দেখলাম কয়েকদিন আগে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় মানে করোনা প্রতিরোধে একটি টাস্ক ফোর্স রয়েছে, তারা বলেছে যে 4টি ডিস্ট্রিক্টকে ঈদের সময় সিল করে দিতে। একটি হচ্ছে চিটাগাং, নারায়ণগঞ্জ, ঢাকা এবং গাজীপুর, এই 4টিকে সিল করে দিতে বলছে যে লোকজনকে ঈদের সময় বের হতে দেওয়াই যাবে না, মুখ যেন না করে, এটি করেছে। কিন্তু কালকে উল্টো আমি দেখলাম যে আবার এদিকে ক্যাবিনেট থেকে বলা হয়েছে, মানে ক্যাবিনেট মিনিস্ট্রি যে আমাদের মিটিং হয় সেখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে যে ঈদের সময় গণপরিবহন বন্ধ রাখার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু কালকে আমরা দেখলাম যে ইয়েগুলো লঞ্চ গুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে, তারা চলবে, এবং আজকে আবার বাস নিয়ে একটা সিদ্ধান্ত হবে। তাহলে এই জায়গাতে যদি আমরা করতে না পারি, তাহলে এডুকেশনের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে জিপি, গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের একটা টাকা দিয়ে করা হয়েছে, কিন্তু সেখানে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বাট বাচ্চাদেরকে ঘরে ফিরে আনার জন্য ব্যাক টু স্কুল, এই জায়গাতে সেরকম দৃশ্যমান কোনো পরিকল্পনা এখনো আমার চোখে পড়ে নাই। যেহেতু আমি মিনিস্ট্রি অনেক কাজের সাথে যুক্ত, আমার চোখে এখনো পড়ে নাই, যেটি পরবর্তীতে ভয়াবহ অবস্থায় আমাদেরকে নিয়ে যেতে পারে। রাইট, কারণ এইটা তো একটা বড় সময় নষ্ট হয়ে গেছে অলরেডি। যদি আপনি মার্চ মাস থেকে, এটা হচ্ছে জুলাই মাস, এবং অগাস্টেও কোনো প্ল্যান নাই যে স্কুলগুলো খুলবে, হয়তো সেপ্টেম্বরের দিকে খুলতে পারে। তাহলে একটা বছর পুরা কিন্তু শিক্ষার্থীদের জীবন থেকে চলে গেল। হ্যাঁ, এখন হয়তো বা এমন হইতে পারে যে ধরেন যে ক্লাস 7-এ পড়ে তাকে হয়তো বা আমরা পাস করায় ক্লাস 8-এ উঠাই দিলাম, কিন্তু সে যখন ক্লাস 7-এর অটো প্রমোশনের মতো যদি এই ব্যবস্থাও করা হয়, তাহলে ক্লাস 7-এর তার শিক্ষাটা হইলো না, ক্লাস 8-এ যেতে সে কি শিখবে? বা আমাদের শিক্ষকরাই বা কতটুকু প্রস্তুত যে একটা বাচ্চাকে যে তাকে 8-এরও তাকে পড়াশোনা শেখাইতে হবে, ক্লাস 7-এরও তাকে নলেজ দিতে হবে। এই ক্ষেত্রে তাকে বিশাল সমস্যার সম্মুখীন হবে পরবর্তীতে। আপনি প্রশ্নের সাথে একই সাথে আপনি রেসপন্সও করে ফেলেছেন। জি, যে এই যে গ্যাপ, আমার তো এটা তো না, মানে ওই যে লাফিয়ে লাফিয়ে খেলা না, যে আমি ওই 400 মিটার যেতে পারলে হয়ে গেল। এটি কিন্তু আমার স্টেপ বাই স্টেপ, আমি ক্লাস 7-এ যেটা পড়বো তার অ্যাডভান্স লেভেলটা যে 8-এ উঠবে। আমি যদি এক্সাম্পল আমি বলি, এটি আরো অনেক আগে পড়ানো হয়, আমি যদি a+b হোল স্কয়ারের সূত্র পড়ি ক্লাস 7-এ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমি ক্লাস 8-এ পড়বো। কিন্তু আমি যদি a+b হোল স্কয়ার যদি না বুঝি, ওটা যদি আমার গ্যাপ থাকে, তাহলে তো আমি ওটা ধরতে পারবো না, তাই না? তো এখন জিনিসটা কিন্তু অনেকটাই এরকম। এখন কিছু কিছু জিনিস রয়েছে, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, আপনার ম্যাথমেটিক্স, বিজ্ঞান, এ ধরনের জিনিসগুলো একবারে স্টেপ বাই স্টেপ যায়, যে এখানে পর্যন্ত এটা শেখানো হলো, এখানে যে এটা শেখানো হয়, এভাবে। এই জায়গায় একটি বড় ধরনের ছন্দপতন ঘটবে, এবং আবারও যে ঘটনা ঘটবে, ওখানেও যে শিক্ষার্থীরা ক্লাসে আগ্রহ হারিয়ে ফেলবে, সে ক্লাসের জিনিসগুলো বুঝতে পারবে না, এবং সে ড্রপ আউট হয়ে যাবে ক্লাসরুমে আসার পরেও। এই জন্য আমাদের যে প্ল্যানিং, আমি এই জায়গায় ছোট্ট একটি কথা বলতে চাই। আমার মেয়ে পড়ে একটি ঢাকার একটি স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে, তাদেরকে ক্লাস বন্ধ থাকার কারণে তাদেরকে কিছু পরীক্ষা টরীক্ষা নিয়ে অনলাইনে তাকে নেক্সট ক্লাসে তাকে দিয়ে দিয়েছে। এখন আমি দেখি যে নেক্সট ক্লাসে বই পড়ার চাইতে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, ও এখনো ক্লাস করছে সে। ওদেরকে আমার মেয়ে হচ্ছে ক্লাস 4-এ উঠলো, 3-তে যে ক্লাসগুলো করতে পারে নাই আগে, এখন 4-এ উঠে তার আগে ওগুলো করানো শুরু। এবং তার হচ্ছে ঈদের ছুটি বাতিল করেছে, তাকে বলেছে যে ঈদের জন্য তুমি বাড়ি যাইতে পারবে না, তোমার বাবা মার সঙ্গে একটু কথা বলে নিবা, আমরা মাত্র 3 দিন ছুটি দেব। আগে শনিবারে ক্লাস ছিল না, ওদের হচ্ছে ফ্রাইডে স্যাটারডে বন্ধ। এখন ক্লাস 3 এটা কভার করার জন্য তারা কিন্তু এখন স্যাটারডেতে ক্লাস করাচ্ছে। আমাদের গভর্নমেন্টেরও সেই জায়গায় কিন্তু যেতে হবে। আমরা অনেক কথা শুনছি যে শনিবার ছুটি বাতিল হয়ে যাবে, এগুলো হবে, অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু আমার কথাটা হচ্ছে কি, স্কুলে তো শনিবার ছুটি আগে থেকেই ছিল না।
আপনি হয়তো কিছু কথা শুনেছেন যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারে ছুটি বাতিল করব। তাহলে এই কথাগুলো যারা বলছে তারা কি শিক্ষার সাথে যুক্ত না? কেননা শনিবার তো আগে থেকেই স্কুল ছুটি ছিল। হ্যাঁ, প্রাইমারি স্কুল তো শনিবার থেকে আগে থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই তো খোলা থাকতো শনিবারে। তাহলে আমার কাছে একটু হাস্যকর লাগে যিনি বলছেন এই কথাগুলো, উনি মনে হয় শিক্ষা সম্পর্কে কিছু না জেনে শিক্ষা সম্পর্কে প্ল্যান করছে। আপনার মেয়ে যেমন প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ, সে ঢাকা শহরে আছে, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সেই প্রস্তুতিগুলো তো সরকারের পক্ষ থেকেও নেওয়া যেত। বর্তমানে 98% শিক্ষার্থী স্কুলে ভর্তি হচ্ছে, এনরোল হচ্ছে, জি, আর ড্রপ আউট হচ্ছে 18% শিক্ষার্থী। তার মানে সব মিলে 80% শিক্ষার্থী কিন্তু আমার ক্লাসরুমে আছে। আমাদের এটি কিন্তু ছিল, আমরা এখন বারবার বলছিলাম যে 80% যখন এসে গেছে ড্রপ আউটটা কমাতে হবে আর কোয়ালিটি দিতে হবে। কেননা আমার প্রাইমারি পাস করার পর ক্লাস 5 পাস করার পর ক্লাস 5 লিখতে বললে আর লিখতে পারে না। রাইট। তাকে যদি বিভিন্ন দিবসগুলো বলি সে বলতে পারে না। আমরা বলছি যে কোয়ালিটির জায়গায়। কিন্তু এখন তো যে অবস্থা দাঁড়িয়েছে, এটি তো আমরা আবার ওই যে 2000 সালের প্রথম দিকে যেটা আমাদের ড্রপ আউটের 50% বা 45% আমরা কিন্তু ওই জায়গায় চলে যাব। মানে আমাদের যে প্রোগ্রেসটা সেখানে চলে যাবে, কোয়ালিটি তো নেই। টোটালি আমাদের কোয়ালিটিতে তো আমরা বড় ধরনের মানে ধস নেমেছিল। আর দ্বিতীয় হচ্ছে যে বাচ্চাদেরকে স্কুলে এনে আমরা মানে পার্সেন্টেজে বাড়াতে পেরেছিলাম, সেটিও কিন্তু আমরা হারাবো। এর জন্য সরকারের একটা কম্প্রিহেনসিভ প্ল্যান দরকার। একটি এবং সেই প্ল্যানের সাথে লোকাল গভর্নমেন্টকে যদি আপনি যুক্ত না করেন কিছুতেই আপনি পারবেন না। কেননা লোকাল গভর্নমেন্টের সাথে যদি আমি যুক্ত করতে পারতাম যে আমার লোকাল কিন্তু কাবি খেয়া, তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অনেক রকমের এখন ইয়ে রয়েছে সোশ্যাল সেফটি নেটের আওতায়। হ্যাঁ, সেফটি নেটের আওতায়। সেই সেফটি নেটের আওতায় লোকাল গভর্নমেন্টকে যদি বলি যে তুমি বলে দাও যে তোমার বাচ্চা যদি স্কুলে না যায় তাহলে তোমার কিন্তু সেফটি নেট বন্ধ হয়ে যাবে। মানে একটি আমি স্ট্র্যাটেজি বললাম। এরকম যদি গভর্নমেন্টের দিক থেকে তৃণমূলের বাচ্চাকে স্কুলে আনতে গেলে তৃণমূলের প্রশাসনকে এর সাথে যুক্ত করতে হবে, রাইট, এটি লোকাল গভর্নমেন্ট। এখন সরকারে কিন্তু সেরকম এখনো পর্যন্ত কোনো কম্প্রিহেনসিভ উদ্যোগ আমরা দেখি নাই। এখনো পর্যন্ত লোকাল গভর্নমেন্ট কয়টা ফেক নাম্বার তৈরি করবে, কয়জনের ফেক আইডি তৈরি করে এই 2500 টাকা করে নিবে, এগুলো নিয়ে লোকাল গভর্নমেন্ট এখনো ব্যস্ত আছে। লোকাল গভর্নমেন্টকে বলাও হয় না যে তুমি শিক্ষা স্বাস্থ্যের সাথে যুক্ত হও। শিক্ষা স্বাস্থ্যের সাথে যদি প্রথমত হচ্ছে যে আমাদের অতিমারি শুরু হয়েছে, এটি সহজে যাবে বলে মনে হয় না। আমাদের মানুষের জীবনযাপনের ধরন চেঞ্জ করে এটাকে আনতে হবে। আপনি দেখুন এইচআইভি এইডস এর কিন্তু এখনো পর্যন্ত টিকা আবিষ্কার হয়নি। আমরা কিন্তু আমাদের বিহেভিয়ার চেঞ্জের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হয়েছে। আপনি সার্স ভাইরাস যখন আবিষ্কার হয়েছিল সেটিকে কিন্তু আমরা ওইভাবে ইয়ে করতে পারিনি। এটি তো মানে সার্স 2, এটি আমরা যদি এতে বলি কোভিড-19 এটা হচ্ছে আরেকটি নাম, কিন্তু এটি সার্স 2-ই ইয়ে। এই জায়গাতে আমাদের এই ভাইরাসটি আমরা যেরকম মানে পরিবর্তন দেখছি, ভ্যাকসিন আবিষ্কার হলো সেটা কতদিন কার্যকর হবে এটা নিয়ে অনেক কোশ্চেন রয়ে যাচ্ছে। মেডিসিনও আমরা বের করতে পারছি না। এটি আমার কাছে মনে হয় যে আমাদের বিহেভিয়ার চেঞ্জের মাধ্যমে এটাকে আনতে হবে, এবং বিহেভিয়ার চেঞ্জের মাধ্যমে আপনি কিন্তু আরবানেই পারছেন না, আর গ্রামে তো কোনো কিছু বলাই নাই এখন পর্যন্ত আমাদের মানে রুরাল ইয়েতে। সো এটিকে লোকাল গভর্নমেন্টকে ইনভলভ করে একদিকে হেলথ এর জন্য, প্র্যাকটিস চেঞ্জের জন্য কাজ করতে হবে, একই সাথে এডুকেশনের জন্য কাজ করতে হবে। না হলে তো আমাদের তো বিকল্প নাই ভাই, যে বাচ্চাদেরকে স্কুলে না নিয়ে এসে আমাদের কিন্তু বিকল্প নেই। আমি আপনাকে বলি, যতই আমরা অনলাইন বলি, যতই আমরা টিভিতে বলি, এটি হচ্ছে আমার খুবই খুবই সাময়িক একটা বিষয়। এটি খুবই শর্ট টার্মে। আমার বাচ্চাকে স্কুলে আনার প্ল্যান কিন্তু করতেই হবে। হ্যাঁ, কিন্তু যদি ধরেন যে ভাই, যদি এই প্যান্ডেমিক চলতে থাকে এবং আমরা যদি ধরেন সেপ্টেম্বরেও না পারলাম স্কুল খুলতে, অক্টোবরেও না পারলাম, তাহলে ভবিষ্যতের শিক্ষাটা কেমন হওয়া উচিত? যেটা তৃণমূলকে মাথায় রেখে যদি এরকম একটা শিক্ষা ব্যবস্থা করতে হয় বাংলাদেশের মতো দেশে, তৃতীয় বিশ্বের দেশে, তাহলে ভবিষ্যতের শিক্ষাটা কেমন হওয়া উচিত? ভবিষ্যতের শিক্ষা যে জিনিসটি করা দরকার সেটা হচ্ছে প্রথমেই আমাদের গভর্নমেন্টকে আমি বলছি যে কম্প্রিহেনসিভ প্ল্যান করতে হবে কোভিড মোকাবেলার জন্য। কেননা এটি খুবই ডিফিকাল্ট হবে। মানে আমি যদি কোয়ালিটি এডুকেশন দিতে চাই, বাচ্চাকে আমার স্কুলে আনতেই হবে। কোয়ালিটি এডুকেশন যদি দিতে চাই, বাচ্চাকে আমার স্কুলে আনতে হবে। আর বাচ্চাকে স্কুলে আনতে গেলে আমাকে কোভিড মোকাবেলার একটা প্ল্যান থাকতে হবে। যদি আমি এই কোভিডকে যদি মোকাবেলা করতে না পারি, আর আপনি যেটি বলছিলেন যে আমরা যদি অক্টোবর পর্যন্ত বা সেপ্টেম্বর পর্যন্ত স্কুল যদি খুলতে না পারি, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত যদি আমরা স্কুল খুলতে না পারি, তাহলে এটি আগামী ওই যে
এপ্রিল পর্যন্ত বা মার্চ পর্যন্ত এটি আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না। সেখানে গভর্নমেন্টকে প্ল্যান নিতে হবে, কম্প্রিহেন্সিভ প্ল্যান নিতে হবে, আমি আগে কোভিড মোকাবিলা করি, যেটি কিন্তু আপনি চীন করে ফেলেছে। চীন কিন্তু তার বাচ্চাকে সমসাময়িকভাবে কিন্তু দিয়েছিল স্কুলে, উহানে, অনলাইন এডুকেশন। এখন কিন্তু বাচ্চাকে স্কুলে ফেরত এনেছে। আপনি দেখবেন ইতালিও বাচ্চাকে স্কুলে ফেরত নিয়ে গেছে, রাইট। যারা ভয়ঙ্কর অবস্থায়। আমাদেরকে ফ্রান্সও সাময়িকভাবে, নিয়ে গেছে, ফ্রান্স জার্মানি এরাও বাচ্চাদের স্কুলে নিয়ে আসতেছে। কেননা ওরা জানে আমার হচ্ছে সাময়িকভাবে আমি হয়তো তাকে অনলাইনে দিতে পারি, কিন্তু কোয়ালিটি এডুকেশন দিতে গেলে বাচ্চাকে আমাকে স্কুলেই আনতে হবে। আমাকে গভর্নমেন্টকে যেটি করতে হবে, বা গভর্নমেন্টকে আমার গভর্নমেন্টকে প্রথমে প্ল্যান করতে হবে যে আমি কোভিডকে নিয়ন্ত্রণে নিয়ে আসবো, দেন বাচ্চাকে স্কুলে নিয়ে যাব। আর বাই দিস টাইম যতদিন আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমার একটি হতে পারে সেটি অনলাইনে একটি করতে পারি, মানে এটি। কিন্তু ভবিষ্যতের শিক্ষা আমাকে স্কুলে ফেরত আসতেই হবে। ভাই, আপনি একটা ভালো প্রশ্ন তুলছেন যে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। যে আমাদের ধরেন যে আমাদের অনেক মানে আমাদের প্রাইমারি স্কুলই প্রায় ৮০,০০০, তাই না? ৮০,০০০ প্রাইমারি স্কুল, সেখানে এত শিক্ষক, সেখানে এত শিক্ষার্থী, কিন্তু আমরা কোয়ান্টিটির দিকে কেন ঝুঁকলাম, কোয়ালিটির দিকে না না দেখে? আমাদের সবকিছুতেই মানে সংখ্যা বিচার করা একটি আমাদের ইয়ে হয়ে গেছে, অনেকদিন থেকে ট্রেন্ড হয়ে গেছে গভর্নমেন্টের, যে কিভাবে পারো, শুধু ওটা না, সবকিছুতে একটি নাম্বার, হেড কাউন্টিং একটি ইয়ে হয়েছে। তো সেই জায়গা থেকে একটি সরকারের স্ট্র্যাটেজি ছিল যে হেড কাউন্ট করে সবাইকে স্কুলে নিয়ে আসা। আর এটিকে আমি খারাপ ভাবে দেখি না, তার স্কুলে নিয়ে আসতে হবে, কিন্তু স্কুলে নিয়ে এসে কোয়ালিটি এডুকেশন দিতে হবে। এখন প্রাইমারি এডুকেশনের কথা বলেছেন, আমি এখানে একটি সমস্যার কথা বলি। প্রাইমারি স্কুলকে এটি আমি বিভিন্ন টিভি প্রোগ্রামে যে বলি যে তলাবিহীন ঝুড়ি। তলাবিহীন ঝুড়ি বলার কারণটা হচ্ছে, প্রাইমারি স্কুলের আপনি কখনোই টিচার ফুলফিল করা যায় না। আপনি ইউনিভার্সিটির ছেলেটা যে স্নাতক বা স্নাতকোত্তর পড়ে এসে সে প্রাইমারিতে পরীক্ষা দেয়। আপনি কিন্তু আজকেও যদি দেখবেন, আপনি আজকে চেক করেন, আজকের ডেটাতেও দেখবেন আপনি ২৭% উপরে প্রাইমারি স্কুলের হেড টিচার ভ্যাকেন্ট। কারণটা হচ্ছে, প্রতিদিন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে কিন্তু দেখবেন যে সবসময় সার্কুলার টিচার রিক্রুট করতেছে গভর্নমেন্ট, কিন্তু ঘটনা হলো টিচার গভর্নমেন্ট মানে ডিপি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রিক্রুট করছে, তারা রিক্রুট হচ্ছে, কিন্তু পরবর্তীতে আরেকটা চাকরি পেয়ে সে চলে যাচ্ছে। দুটো কারণে যাচ্ছে। প্রাইমারিতে যারা টিচারের সাথে যুক্ত, তাদের অধিকাংশই প্রাইমারি শিক্ষকতাকে তাই সে কখনোই নেয় নাই, মানে আমার এটা প্রফেশনাল নেয় না। সে চিন্তা করে আমি কোনো চাকরি পাইনি, বিধায় এখানে এসেছি। একটি গ্রুপ এটি, সুতরাং সে প্রাইমারিতে কখনোই মানসিকভাবে অ্যাডাপ্ট করতে পারছে না। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখবেন আমাদের একটি সরকার নারী উন্নয়নের নামে বা সমতা আনার নামে ৯০-এর দশকে করেছিল যে প্রাইমারিতে হচ্ছে মেট্রিক পাস ফিমেল হলেই সে অ্যাপ্লাই করতে পারবে। রাইট। ওই সুযোগে আমি এটার সাথে খুব বেশি দ্বিমত পোষণ করি না, কেননা আমি তাকে যদি পর্যাপ্ত ট্রেনিং দেওয়া যায়, তাহলে কিন্তু সে প্রাইমারি বাচ্চাদেরকে পড়াতে পারবে। কিন্তু যে জিনিসটি হলো, আমরা দেখলাম যে ওই সময় তাদেরকে গণহারে, একদিকে বলা হলো যে 60% আমার টোটাল শিক্ষকের 60% হচ্ছে মহিলা হবে, আর দ্বিতীয় হচ্ছে যে মেট্রিক পাস হলে সে অ্যাপ্লাই করতে পারবে। ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফিমেল টিচার রিক্রুট হয়েছে, যার কারণে আপনি প্রাইমারি স্কুলে গেলে দেখবেন যে 4 জন টিচারের মধ্যে 3 জন মহিলা। আমি আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করি, যেটা হয়েছে এর মধ্যে আমাদের ধরেন আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে যে আবার দেখা গেছে যে ধরেন প্রাইমারি স্কুলের জমিটা হচ্ছে বেসরকারি কারো দানে, সেই জমির মালিকের আত্মীয় স্বজনও কিন্তু প্রাইমারি স্কুলের টিচার হয়ে গেছে অনেক সময় ক্ষমতার বলে। হ্যাঁ, এটি হয়েছে দুটো কারণে। একটি হচ্ছে, যখন একটি স্কুল তৈরি করা হয়, দেখা গেল যে আমি জমি দিলাম, তখন স্কুলটা তো গভর্নমেন্ট থাকে না, রাইট, গভর্নমেন্ট থাকে না, তখন হচ্ছে কমিউনিটির উদ্যোগে একটি স্কুল তৈরি করা হবে। তাহলে যেহেতু গভর্নমেন্ট তৈরি করে নাই, কমিউনিটি তৈরি করছে, কমিউনিটি তার ভাই ভাতিজা বা পরিচিতদেরকে টিচার হিসেবে রিক্রুট করবে। তারপর রিক্রুট করার পরে দেন ওই টিচাররা হচ্ছে গভর্নমেন্টের সাথে আন্দোলন শুরু করে, অনশন শুরু করে, আমার স্কুলটাকে রেজিস্টার্ড করবে। রেজিস্টার্ড হলে তখন একটি পয়সা পায়, একটা পোর্শন অফ অ্যামাউন্ট পায়। রেজিস্টার্ড হওয়ার পরের দিনে আন্দোলন শুরু করে এটাকে গভর্নমেন্ট সরকারি স্কুলে পরিণত করে। এটা তারপরে গভর্নমেন্ট এটাকে স্কুলে পরিণত করে, মানে সরকারি স্কুলে পরিণত করে। আমাকে কিন্তু শিক্ষক সমিতির লোকজন অনেকে পছন্দ করে না। এই কারণে আমি বলি যে স্কুল কলেজ সরকারি হবে, এটি ঠিক আছে, কিন্তু শিক্ষকদেরকে একই সাথে কম্পিটেন্সি টেস্ট না নিয়ে সরকারি করা যাবে না।
যেমন আপনি কিছুদিন আগে দেখবেন সরকার গণহারে কলেজ সরকারি করলো। আমি রাইট। সাথে সাথে বলেছিলাম যে কলেজগুলো সরকারি করতেছে, এটা অবশ্যই আমার সরকারের ইয়েতে আসতে হবে, হুম। কিন্তু শিক্ষকরা তো এখনো তো সরকারি করার দরকার নেই, তাদেরকে বিসিএস দেওয়ার দরকার নাই, মিনিমাম কম্পিটেন্সি টেস্ট করে যে উতরাইতে পারবে তাকে সে থাকবে। সরকারি করা রাইট। হোক। আর যারা সরকারি হইতে পারছে না তাদেরকে ট্রেনিং দিয়ে আবার পরবর্তীতে 2 বছর পরে আবার সরকারি হওয়ার জন্য তাকে রাইট। একটা সুযোগ দেওয়া হোক, কিন্তু রাইট। তাকে একটা কম্পিটেন্সি টেস্ট করাইতে হবে। হুম। কিন্তু আমাদের শিক্ষক গভর্নমেন্ট ওটি করে না। আর ওই যে আপনি যেটা বললেন যে ওর মাধ্যমে দেখা যায় অনেক অদক্ষ যাদের কম্পিটেন্সি নাই, ইভেন হুম। যার মানে ওইটা কোয়ালিফাই করার যোগ্যতাও নাই, মানে স্কুল সরকারি করার সাথে আপনার ওই স্কুলের শিক্ষকদেরকেও সরকারি করে ফেলছে, হুম। যার জন্য কোয়ালিটি ফল করছে। আর হুম। আমি যে কথাটি বলছিলাম যে সমস্যাটা এখন যারা ওই যে ইউনিভার্সিটিতে এসে বাংলা ইংরেজিতে চান্স পাচ্ছে না, হুম। এদের ঘটনাটি হচ্ছে যে 90-এর দশকে যখন ওই আমরা এত পরিমাণ ফিমেল টিচার রিক্রুট করলাম মেট্রিক পাস, হুম। তাদেরকে তাদেরকে মেট্রিক পাস রিক্রুট করাকে আমি খারাপ দেখি না, না। তাদেরকে মেট্রিক পাস রিক্রুট করা হয়েছে, ফিমেল রিক্রুট করা হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু তাকে কিন্তু বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে সেই জায়গাটাকে, যে গ্যাপটি ছিল সেই গ্যাপটাকে পূরণ করা পূরণ দরকার ছিল, করতে হবে। সেটা হয় না। 1 নাম্বার। 2 নাম্বার, আরো একটি বড় ধরনের গ্যাপ হয়েছে কোথায়? আপনি দেখেন গ্রামে একটি মেয়ে যখন প্রাইমারি স্কুলে সরকারি একটা চাকরি করে তার স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে যায়, হুম। তখন তার একটি ভালো বিয়ের প্রস্তাব আসে। অধিকাংশ আপনি যদি, আমি সার্ভে করে দেখেছিলাম যে একটি বড় অংশ তখন দেখেছিলাম যারা রিক্রুট হয়েছিল তার 50%-এর উপরে তার হুম। বিয়ে হয়েছে একটি শহরের শহরের ব্যবসায়ী বা চাকরিজীবীর সাথে। সে গ্রামে না থেকে সে ডিস্ট্রিক্ট সিটিতে চলে গিয়েছে, কিন্তু হুম। তার স্কুলটি হচ্ছে গ্রামে। তখন হুম। সে যেহেতু শহরে চলে গিয়েছে, যাওয়ার পরে সে যে কাজটি করেছে, প্রক্সি টিচার তৈরি করেছে। যে ও। গ্রামে দেখা গেল একজন কেউ আছে, সে হুম। বিভিন্ন জায়গায় বলছে যে ঠিক আছে তুমি এটা ক্লাস নাও, তোমাকে হুম। পয়সাটা যা আমি পাই তোমাকে একটা পয়সা দেবো, মানে শিক্ষক আরেকজন শিক্ষক রিক্রুট করেছে। হুম। 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 তারপরে যখন বুনিয়াদী বিভিন্ন প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণের চিঠি আসে শিক্ষকের নামে, শিক্ষক তাকে স্বামীর সাথে সংসার করছে জেলা শহরে, সে যে হুম। প্রশিক্ষণে অংশগ্রহণ করতেছে, কিন্তু কিন্তু যে ক্লাসরুমে পড়াচ্ছে সে তো প্রশিক্ষণটা পাচ্ছে না। পাচ্ছে না। ফলে কোয়ালিটিটা কিন্তু মানে ড্রপ করতে শুরু করেছে ওই জায়গায় একবারে। হুম। এটি হচ্ছে তৃণমূলের সমস্যা, যেটি আমার একটা স্টাডিতে বের হয়েছে, রাইট। কিন্তু এগুলো এবং বলতে গেলে তো সরকার স্বীকার করতে চায় না। হ্যাঁ, এবং এটা কিন্তু আমরা সবাই জানি ইটস আ ওপেন সিক্রেট, কিন্তু কেউ কোনো এটা নিয়ে এটা সুরাহা করার কোনো পরিকল্পনা কাউকে দেখতে পাচ্ছি না কারোর মধ্যে। আচ্ছা, ভাই, মানে ধরেন এটা তো আমরা শুনলাম সরকারের কথা, কিন্তু বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো যারা আছে তারা কি এখন কোনো প্ল্যান করছে যে করোনা পরবর্তী, কারণ অনেকেই তো এডুকেশন নিয়ে কাজ করে, ব্র্যাক করতেছে, ইউনিসেফ করতেছে, ইউএনডিপি করতেছে, আপনারা করতেছেন, এদের মধ্যে কি কোনো সমন্বিত উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা যে এই পরবর্তীতে শিক্ষার ব্যবস্থার জন্য? আমি যে জায়গায় আসতে চাই, প্রথম হচ্ছে আমরা শিক্ষা নিয়ে কাজ করছি না, মানে শিক্ষা হুম। নিয়ে কাজ করছি মানে কি, আমরা স্কুল তৈরি করে বাচ্চাদেরকে ক্লাসরুমে শিক্ষাটা দিই না, আমরা হচ্ছে অ্যাডভোকেসি করি। এবং আমাদের মূল কথা, রাইট। রাইট টু এডুকেশন ইস্যুতে সরকারকে দায়িত্ব নিতে হবে। হুম। আমি এনজিও সেক্টরের কাজ করে এনজিও সেক্টরের অনেক সময় ক্রিটিক করি, আমি তো মনে করি না কখনো এনজিওদের স্কুলের দরকার আছে। হুম। আমার গভর্নমেন্ট, কেননা আমরা ট্যাক্স দিচ্ছি, এটা দিচ্ছি সংবিধান অনুযায়ী। হুম। গভর্নমেন্ট হচ্ছে শিক্ষা দিতে বাধ্য সংবিধানের 17 নম্বর আর্টিকেল অনুযায়ী এবং রাইট টু এডুকেশন অনুযায়ী। আপনি যেটি দেখবেন যে অধিকাংশ স্কুল, এনজিও পরিচালিত স্কুল, রাইট টু এডুকেশনের যে আমাদের দাবি তার হুম। পরিপন্থী কাজ করছে, তারা হচ্ছে কমার্শিয়ালাইজেশন ইন এডুকেশন করছে। কেননা তারা কিন্তু স্কুল যখন বাচ্চাদেরকে পাঠাচ্ছে, যেখানে আমার প্রাইমারি স্কুলটি হচ্ছে ফ্রি এডুকেশন, হুম। ফ্রি এডুকেশন, এবং ওখানে স্কুলে করা হচ্ছে উল্টো উপবৃত্তি দেওয়া হচ্ছে। হুম। পাশে আমি একটি এনজিও একটি স্কুল করেছি, বাচ্চাকে নিয়ে আসতেছি, বলতেছে মাসে তোমাকে 200 টাকা দিতে হবে। হুম। তাহলে পুরোপুরি কন্ট্রাডিকশন হয়ে গেল না? রাইট। আমি আরো একটু বলতে চাই, আমি প্রতিষ্ঠানটার নাম বলতে চাই না। আমার একটি প্রজেক্ট রয়েছে হচ্ছে পঞ্চগড়ে, পঞ্চগড়ের বোদা উপজেলা। আপনি জানেন ওখানে হচ্ছে বড়শশী ইউনিয়ন নামে একটি ইউনিয়ন রয়েছে, ওখানে আমার প্রজেক্ট রয়েছে। বড়শশী ইউনিয়নের একটি বড় অংশ মানে সেই পুরনো আমলের ছিটমহল ছিল, হুম। এনক্লেভ, আগেকার ছিটমহল ছিল, এখন এটি বাংলাদেশের ল্যান্ডে চলে এসেছে। তো হুম। বাংলাদেশের ল্যান্ডে আসার পরে সরকার অনেক উদ্যোগ নিয়েছে, সমন্বিত উদ্যোগ। সেখানে খুব সুন্দরভাবে একটি ক্যাচমেন্ট এরিয়া ধরে ধরে প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছে, খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং খুবই ভালোভাবে প্রতিটা বাচ্চা যেন স্কুলে যেতে পারে সেই সুবিধাটা রয়েছে। এবং বাচ্চারা স্কুলে যাচ্ছে। আর ওখানকার লোকজনের সাথে কথা বললে তারা তো বলে যে আমরা স্বাধীন দেশে এখন বাস করি, আমরা স্বাধীনতা পেয়েছি। তারা হুম। বলে যে দুইটা স্বাধীনতা, একটা হচ্ছে 71 সালে স্বাধীন হয়েছে, আবার আরেকটা স্বাধীনতা ওরা পেয়েছে। হুম। আমি ওখানে দেখলাম দেশের একটি বৃহত্তম অর্গানাইজেশন,
ওখানে যে গ্রুপ তৈরি করে মাইক্রো ক্রেডিট দেওয়া শুরু করে। তারপরে স্কুল খুললো। স্কুল খোলার পরে বলছে যে তুমি যদি মাইক্রো ক্রেডিটের মানে মাইক্রো ক্রেডিট করে না, ওরা বলে সমিতির লোন পেতে চাইলে তোমার বাচ্চাকে আমার স্কুলে পাঠাতে হবে। মানে বাধ্য করলো। এখন ওরা বলে আমার স্কুল বাচ্চা তো সকালে প্রাইমারিতে যায়। মজার একটা কাহিনী আমি দেখলাম যে ওরা যেহেতু সকালে প্রাইমারিতে যায়, তাদের জন্য বিকেল বেলায় ওই এনজিওটি স্কুল খুলছে, মানে ডাবল এনরোলমেন্ট। ওই বাচ্চা সকালে প্রাইমারিতে যাচ্ছে, বিকেলে এনজিওর স্কুলে আসতেছে। আচ্ছা, ইন্টারেস্টিং। আরো মজার ইন্টারেস্টিং হচ্ছে, সে খুব সুন্দরভাবে এটা করেছে, মানে স্কুলের বেতনটা করেছে। ও ওখানে স্টাইপেন্ডের যে পয়সাটা পায়, এর স্কুল বেতন হচ্ছে সেম। তার মানে ওই স্কুলে স্টাইপেন্ডের যে টাকাটা পায়, এনে হচ্ছে এনজিওর স্কুলে দিয়ে দিচ্ছে। সকালে সে প্রাইমারিতে পড়তেছে, বিকেলে এখানে পড়ছে। তাহলে কি আমি এনজিওর নাম দেখে আমি এডুকেশনকে যারা শিক্ষা পাচ্ছে না, আমার এনজিও যদি বুঝতাম যে আমি ড্রপ আউট, তারপর হচ্ছে ড্রপ আউট বা আউট অফ স্কুল চিলড্রেন, তাদেরকে আমি এডুকেশন দিচ্ছি। এখন তো এনজিও গুলো তো ওটা দিচ্ছে না। এটি ব্যবসা, এটি ব্যবসা। এখন ওই স্কুলগুলো বন্ধ রয়েছে, তারাও কোনো উদ্যোগ নেই। যেদিনকে সরকার খুলে দিবে, সাথে সাথে ওরাও খুলে দিবে। আরো আপনাকে বলি, সরকারি স্কুলের যে সিস্টেম রয়েছে, তাদের কিন্তু অধিকাংশ সব স্কুলেই বেঞ্চ আছে, টেবিল আছে, এটি আছে। তারা কিন্তু টিচাররা চাইলে একটু ফাঁকা ফাঁকা করে বসাতে পারবে। আর এনজিও স্কুল যেগুলো চলছে, সেগুলো কিন্তু ওইরকম না, একটি ছোট একটু ঘরের ভিতরে ইয়ে করে চলছে। সেখানে কিন্তু এটি আরো রিস্কি হবে। কিন্তু এনজিও গুলোর এখনো ওইরকম কোনো সমন্বিত কোনো উদ্যোগ নেয় নাই, তারা কবে খুলবে বা কি করবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার কাছে আপনার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন কিনা? আশার আলো আমি এই জন্য দেখতে চাই, আশার আলো যদি আমরা যদি না দেখতাম, তাহলে কোনো প্রশিক্ষণ নাই, কোনো কিছু নাই, লাঠি হাতে গাদা বন্দুক নিয়ে আমরা ৭১ সালে এই দেশকে স্বাধীন করতে পারতাম। একজন প্রশিক্ষিত আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত, এটা আমরা কখনোই পারতাম না। আশার আলো যদি আমরা মানে আমাদের ভিতরে যদি হোপ না থাকতো, হোপ ফর ফিউচার যদি না থাকতো, তাহলে আমাদেরকে স্বাধীনতার পরে যে তলাবিহীন ঝুরি বলা হয়েছিল, সেই দেশ খাদ্যের সম্পূর্ণতা অর্জন করতে পারতো না। আমরা শিক্ষায় সাক্ষরতার হার যেটি অর্জন করেছি, সেটিও কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখনো হয়তো কাঙ্ক্ষিত আমাদের আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমরা হইতে পারি না, কিন্তু আমরা এগিয়ে গেছি। আমি গণতন্ত্র ওইভাবে বলতে চাইবো না যে এখনো আমরা গণতন্ত্রের পরিপূর্ণতা বা পাইনি, আমরা তথাকথিত গণতন্ত্রতে আছি, কিন্তু সামরিক শাসনের যে অবস্থা ছিলাম, তার চেয়ে আমরা ভালো অবস্থায় এসেছি। আমাদের আশার আলো আছে, আমি আশার আলো দেখি, এবং আমি বিশ্বাস করি বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন, ইনি অনেক উদ্যোগ নিচ্ছেন এবং হয়তো আরো কিছু নিবেন। এবং উনি দেখেন এখন কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না, অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। তো আমি আশার আলো দেখি যে হয়তো কোভিড মোকাবিলাও আমরা করতে পারবো, এবং পরবর্তীতে আমাদের বাচ্চারা স্কুলে আসবে, তারা আবার কোলাহল মুখর আনন্দ মুখর পরিবেশে তারা স্কুলে ফেরত আসবে। তো আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ। এবং আমি শেষে যেটি বলতে চাই, আমরা যে আলাপ করলাম, এখান থেকে যদি সরকার একটি দুটি পয়েন্টও তাদের প্ল্যানে নেয়, তবে আমাদের এই আলোচনাটা সার্থক সফল হবে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য।